তোমার জীবনে এমন কোনো ইনসিডেন্ট আছে যেটা তুমি কাউকে শিখিয়েছো বা তোমার কোনো স্টুডেন্ট নিজেকে মানে কোনোভাবে রক্ষা করতে পেরেছে এবং সেটা শুধুমাত্র সে ক্যারেটে শিখেছিল বলে, এমন কোনো ঘটনা তোমার জীবনে? আমি একটু আগেই বললাম যে কাটোয়া সাব ডিভিশনে প্রায় 82টা স্কুলে প্র্যাকটিস করেছি। তো এরকম একটা ঘটনা, অনেক ঘটনাই আছে, তার মধ্যে একটা ঘটনা আমি তুলে ধরি। সেটা হচ্ছে কোনো একটা স্কুলের মেয়ে, তো সে টর্চার হতো, এমন জায়গায় টর্চার হতো যেখানে জানার পরেও কিছু করার ছিল। গার্জিয়ান কখন ডিসিশন নেওয়া উচিত যে তার ছেলে মেয়েকে ক্যারেটে ভর্তি করানো দরকার, বা করাতে চাইলে এজটা কতটা শুরু হওয়া দরকার, মানে কোন এজ থেকে ক্যারেটে ভর্তি করা যেতে পারে? 4 বছর বয়স থেকে। তবে অনেক বাচ্চা আমি এরকমও দেখেছি যে 3 বছর বয়স থেকেই অ্যাক্টিভ, সে পাঞ্চ করতে পারছে, এরকম আছে, এরকমও হয়েছে। আর ম্যাক্সিমাম বয়স কত হতে পারে ক্যারেটে শুরু করা? যতদিন বাঁচবে। মানে আমি চাইলে আমি এখনও কি ভর্তি হতে পারি? একদম। আমাদের কাছে একটা স্টুডেন্ট আছে, ভদ্রলোকের বয়স হচ্ছে এবার বোধহয় 71 হলো। যে কোনো ছেলে বা মেয়ে যদি সে ক্যারেটে শেখে, তো সে কিন্তু প্রথমেই যেটা হবে, তার স্বভাবটা শান্ত হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি ক্যারেটে ডিসিপ্লিনও শেখা? একদম, মানে সেটা অটোমেটিক তার মধ্যে চলে আসে যে আমি একটা পাঞ্চ করব বা একটা কিক করব, আমি সামনের জনকে যখন করব সে বুঝতে পারে যে আমার পাঞ্চে বা আমার কিকে কতটা। এর উৎপত্তি কোথায়? কারণ আমরা ক্যারেটে মার্শাল আর্টের দিকে যাই, তবে আমাদের চাইনিজ আর জাপানিজের ছবিগুলো মুখে ভেসে আসে। অ্যাকচুয়ালি এর উৎস কোথায়, ক্যারেটের উৎস? মার্শাল আর্ট বলতেই আমাদের প্রথমেই যেটা আসে আর কি, সেটা হচ্ছে চীন বা জাপান। হ্যাঁ, একদম ওটাই বলছি, কুংফু ক্যারেটে। কুংফু ক্যারেটে, ঠিক কথা। কুংফু আর ক্যারেটে চীন জাপান এখন গোটা ওয়ার্ল্ডে রাজত্ব করছে বলা যেতে পারে, কিন্তু এর উৎপত্তি আমাদের ভারতবর্ষে। ক্যারেটে কথার অর্থই হচ্ছে খালি হাত। আচ্ছা, তো খালি হাতে লড়াই করাটাই হচ্ছে ক্যারেটের অর্থ আর কি। কেউ যদি চায় যে তার ক্যারিয়ারটা ক্যারেটের দিক দিয়ে যাবে, তাকে কিভাবে এগোতে হবে? হ্যাঁ, প্রথমত বলি, এটা আমরা যখন শুরু করেছিলাম তখন এরকম কিছু ছিল না। আচ্ছা, কিন্তু বর্তমানে ক্যারেটেকে অবশ্যই কেরিয়ারের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। আচ্ছা, কারণ বর্তমানে ক্যারেটে শেখার পরে সে নিজস্ব ডোজো করতে পারবে, সেখানে প্র্যাকটিস করাতে পারবে, মানে আমি যেটা শিখছি সেটা আর 5 জনকে আমি শেখাতে পারবো। আচ্ছা, তো সেই জায়গাটা আছে, তো সেখান থেকে অবশ্যই তার একটা আর্নিং আসবে। আর 2 নম্বর হচ্ছে আকাশদা, বঙ্গমন্ত্রী ইউটিউব চ্যানেল তোমাকে স্বাগতম। এখনকার সময় সেলফ ডিফেন্স একটা বড় পার্ট, প্রত্যেকটা মানুষের মানে জীবনের সাথে একটা পার্ট জড়িয়ে গেছে বলতে গেলে। সেই ক্ষেত্রে সেলফ ডিফেন্সে ক্যারেটের ভূমিকা কী, বা ক্যারেটের অস্তিত্ব কোথায় সেলফ ডিফেন্সের ক্ষেত্রে? সবার আগে তো বঙ্গমন্ত্রকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আর আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। তো সেলফ ডিফেন্স, হ্যাঁ সত্যি করি, আজকের দিনে সেলফ ডিফেন্স প্রত্যেকটা মানুষের দরকার। কারণ বাড়ি থেকে বেরোনো মাত্র আমরা জানি না যে আমাদের জন্য বাইরে কি ওয়েট করাচ্ছে। তো সেই জন্য সেলফ ডিফেন্সটা প্রত্যেকের দরকার, ছেলে হোক, মেয়ে হোক, বড় হোক, ছোট হোক, যে কারোর দরকার। কারণ আমরা বাড়ি থেকে বেরোনো মাত্রই বা প্রতিদিন যেটা আমরা দেখি খবরের কাগজে হোক বা এখন তো মোবাইলে নিউজে আমরা দেখতে পাচ্ছি যে সেলফ ডিফেন্সের অভাবে কি হচ্ছে, অনেক কিছু এদিক ওদিক ঘটে যাচ্ছে। একদম। তো যাই হোক, সেলফ ডিফেন্সে ক্যারেটের ভূমিকা প্রথমত হচ্ছে, আমি যদি এক কথায় বলি এটাকে, সেটা হচ্ছে পায়ের নখ থেকে মাথার চুল অবধি ক্যারেটে কাজ করে। আচ্ছা, কেন করে তার কারণটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট আমরা প্র্যাকটিস করাই পিটির মাধ্যমে। তাতে কি হয় যে প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্টও হচ্ছে এবং প্রত্যেকটা নার্ভও এখানে কাজ করছে, সজাগ হচ্ছে, একদম সজাগ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই স্ট্রং হচ্ছে ক্যারেটের মাধ্যমে। আচ্ছা, অনেকেই মনে করে যে ক্যারেটে করলে পরে হয়তো এখানে লেগে যাবে, ওখানে লেগে যাবে, আমার ছেলেকে করাবো না, মেয়েকে করাবো না, কিন্তু পুরোটাই রং। আচ্ছা, ক্যারেটে মানে কোনো লাগালাগির ব্যাপার না। ক্যারেটে মানে হচ্ছে যে আমি একটা এক্সারসাইজ করছি, টাইপ অফ এক্সারসাইজ করছি, কিন্তু তার ধরনটা একটুখানি আলাদা। তো সেখানে ক্যারেটেতে বিভিন্ন পাঞ্চ, কিক, এগুলো আমরা শেখাই। এগুলো শেখার মাধ্যমেই সে সেলফ ডিফেন্স করতে পারে, নিজেকে বাঁচাতে পারে। একদম সেলফ ডিফেন্স নিজেকে বাঁচাতে পারে।
সাপোজ আমাকে যদি কেউ অ্যাটাক করে, রাস্তা দিয়ে যাচ্ছি আমি, আমাকে কেউ অ্যাটাক করলো, তো আমার প্রথম কাজ কি হবে, যে আমি নিজেকে মুক্ত করব, ছাড়াবো। একদমই তাই। আমি নিজেকে ছাড়ানোর পরে আমি কি করছি, যে যে আমাকে ধরেছে তাকে একটা উচিত শিক্ষা দিয়ে আমি সেখান থেকে চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে সেলফ ডিফেন্স। এবারে এটা আমি আমার ক্ষেত্রে বললাম, যখনই কোনো মেয়ের ক্ষেত্রে এটা ঘটে, প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে সে কিন্তু ঘাবড়ে যায়। ঠিক। রাস্তাঘাটে যখনই সামনে কেউ চলে আসে সে ঘাবড়ে যায়। তো ক্যারেটে হচ্ছে যে তার মনোবলটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা। কারণটা হচ্ছে সে যখনই বুঝতে পারে যে আমি একটা কিক করতে পারছি, একটা পাঞ্চ করতে পারছি, আর এটা গায়ের জোরের দরকার নেই এখানে, এটা যেটা দরকার সেটা হচ্ছে টেকনিক আর টাইমিং। যখনই সেটা ও অ্যাডজাস্ট করতে শিখে যাচ্ছে তখন অটোমেটিক তার মনোবলটা না বেড়ে যাচ্ছে। এবার মনোবলটা যখন বেড়ে যাচ্ছে তখন তো রক্ষা করতে পারবে। হ্যাঁ, রাস্তায় যখনই তার কাছে অ্যাটাক, মানে সে যখনই অ্যাটাক হচ্ছে তখন সে প্রথমত ঘাবড়াচ্ছে না, তার কারণে সে জানে যে আমার সামনে যে এসছে আমি তার বিরুদ্ধে লড়তে পারবো, লড়াই করতে মানে পারবো। বেসিক্যালি বলতে গেলে আমাদের একটা অস্ত্র, মানে আমরা মানে যে কাউকে মানুষের সাথে যদি একটা অস্ত্র, লাঠি থাকে, একটা বন্দুক থাকে, যা কিছু থাকে, বিপরীত পার্সন কিন্তু ভয় পায়। তার কারণ হচ্ছে সে ওটা দিয়ে আঘাত করতে পারে। একদম ঠিক তেমনি ক্যারেটেটাও হয়তো যে নিজে যেহেতু জানে যে নিজের কাছে অস্ত্র আছে বাঁচানোর মতো, ক্যারেটের মাধ্যমে নিজের কনফিডেন্সটা ফিরে পায়। একদম ক্যারেটে কথার অর্থই হচ্ছে খালি হাত। আচ্ছা। তো খালি হাতে লড়াই করাটাই হচ্ছে ক্যারেটের অর্থ আর কি, অ্যাকচুয়ালি অর্থ। তো এখানে যেটা আমরা করাই সেটা হচ্ছে, বা যারা করে, যারা শেখে, তারা বুঝতে পারে যে আমার হাতটা একদম মজবুত হচ্ছে, তলোয়ার তৈরি হয়ে গেছে, একটা খোলা অস্ত্র, মানে আমার অস্ত্র একদম। তো সেটা কিছুদিন প্র্যাকটিস করার পরেই সে বুঝতে পারে যে তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। তো সেক্ষেত্রে সেখানে নিজের সেলফ কনফিডেন্স করতে পারে। একদম একদম। আচ্ছা, ক্যারেটে একটা পার্ট যদি আমরা ধরি, মানে মার্শাল আর্ট একটা পার্ট মোস্ট প্রবলি, কারণ আমরা পিছনে কথা বলছিলাম সেখানে তুমি বললে যে মার্শাল আর্ট একটা পার্ট হচ্ছে ক্যারেটে। তো মার্শাল আর্টটা কি, মানে কোন কোন মানে অংশগুলোকে নিয়ে মার্শাল আর্ট তৈরি? হ্যাঁ, ভালো কোশ্চেন। মার্শাল আর্ট আমরা সবাই জানি, মার্শাল আর্ট অনেকেই, মানে এই শব্দটার সাথে অনেকেই পরিচিত, হ্যাঁ প্রায় সবাই পরিচিত আর কি আমরা মার্শাল আর্টের সাথে। তো মার্শাল আর্ট বেসিক্যালি যদি আমরা এটাকে ধরি, এখানে 5টা জিনিসকে নিয়ে মার্শাল আর্ট বলতে পারি আমরা। সেটা হচ্ছে কারাটে, তাইকুন্ডু, কিক বক্সিং, কুংফু আর MMA। আচ্ছা, এই 5টা নিয়ে মার্শাল আর্ট আমরা বলতে পারি। আচ্ছা। তো তার মধ্যে আমরা যেহেতু ক্যারাটে প্র্যাকটিস করাই, তো ক্যারাটের মাধ্যমেই আমরা এটাকে সেলফ ডিফেন্সগুলোকে আমরা শেখাই। মানে প্রত্যেকটাই যে কটা পার্ট বললে, প্রত্যেকটাই নিজেকে সেলফ ডিফেন্স বা নিজেকে তৈরি করার জন্য একটা অস্ত্র বলতে পারি নাকি আমরা? একদম। মার্শাল আর্ট কথাটার অর্থই হচ্ছে মার্শাল আর্ট। মার্শাল মানে হচ্ছে যুদ্ধ, আর্ট মানে হচ্ছে কৌশল, যুদ্ধের কৌশল। মানে খালি হাতে যুদ্ধ, খালি হাতে যুদ্ধ না, এখানে অবশ্যই খালি হাতে যুদ্ধের কৌশল, কিন্তু এখানে মার্শাল আর্টের মধ্যে প্রচুর শোট ব্যবহার করা হয়। যেমন আমরা যদি ধরি, লাঠি ব্যবহার করা হয়, নানচাকু ব্যবহার করা হয়, তরোয়াল ব্যবহার করা হয়। তো এরকম বাকি সেগমেন্টগুলোতে একদম বাকি সেগমেন্ট। আচ্ছা আচ্ছা। তো প্রচুর শোট ব্যবহার করা হয়। আচ্ছা। তো মার্শাল আর্ট একদম বহু পুরনো, এটা একটা আর্ট। তো সেখান থেকেই এসছে, আর যত দিন যাচ্ছে তত জিনিসটা আধুনিক হচ্ছে। আচ্ছা, এর উৎপত্তি কোথায়? কারণ আমরা ক্যারেটে মার্শাল আর্টের দিকে যাই, তবে আমাদের চাইনিজ আর জাপানিজের ছবিগুলো মুখে ভেসে আসে। অ্যাকচুয়ালি এর উৎস কোথায়, ক্যারেটের উৎস? মার্শাল আর্ট বলতেই আমাদের প্রথমেই যেটা আসে আর কি, সেটা হচ্ছে চীন বা জাপান। হ্যাঁ, একদম ওটাই বলছি, কুংফু ক্যারেটে। কুংফু ক্যারেটে। তো ঠিক কথা, কুংফু আর ক্যারেটে চীন জাপান এখন গোটা ওয়ার্ল্ডে রাজত্ব করছে বলা যেতে পারে, কিন্তু এর উৎপত্তি আমাদের ভারতবর্ষে। আমি যতদূর জানি সেটা আসলে তামিলনাড়ুর ওদিকে কোনো একটা জায়গা থেকে, একদম দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত থেকেই এটা এসছে। আর যদি আমরা আরেকটু পিছনে যাই, ভারতের সভ্যতার দিকে যদি আমরা তাকাই, আমাদের সভ্যতা এতটাই উন্নত ছিল যেটা আমরা হয়তো এটার দিকে পিছন ফিরে আমরা তাকাই না। আমরা রামায়ণ মহাভারত থেকেও যদি দেখি, সেখানেও কিন্তু মার্শাল আর্ট ইউজ হয়েছিল। কারণ হচ্ছে আমরা দেখেছি ভীমকে কুস্তি লড়তে, তো টাইপ অফ মার্শাল আর্ট, খালি হাতে যুদ্ধ করছে। তো সেইগুলো থেকেই কিন্তু মার্শাল আর্টের উৎপত্তি এসছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে ধরি, সেটা হচ্ছে দক্ষিণ ভারতে বল্লভ রাজার বংশধররাই, বল্লভ রাজার তৃতীয় সন্তান যিনি ছিলেন, তিনি কিন্তু এটাকে নিয়ে
একটা চর্চার মধ্যে ছিলেন। আচ্ছা। এবং এটার বলা যেতে পারে উৎপত্তি উনিই করেছেন, ওনার হাত ধরেই আমরা যেটা ইতিহাস বলছে, এটা আমার কথা না, এটা কিন্তু পুরো একদম একটা পুঁথি আছে, তো সেখান থেকেই আমরা এটা পাই, প্রমাণ আছে, একদম প্রমাণ আছে যে এটা ভারতেই উৎপত্তি হয়েছে। না, অনেক মুভিতে, দক্ষিণ ভারতের অনেক মুভিতে দেখা যায়, নর্মাল অনেক আর্টিকেলও দেখা যায় যে ভারত উৎপত্তি। একটা মুভি আছে এরকম, চায়না ভার্সেস চেন্নাই ভার্সেস চায়না। আচ্ছা আচ্ছা। তো সেই মুভিটাতে পরিষ্কার দেখিয়েছে, বোধি ধর্মন বলে একজন ছিলেন, তিনি ওই রাজারি বংশধর, তো তিনি মার্শাল আর্টকে ভারতবর্ষ থেকে চীনে নিয়ে গেছিলেন। আচ্ছা, তো সেখান থেকে বাকিটা ছড়িয়েছে। একদম সেখান থেকে বাকিটা ছড়িয়েছে। যেটা হয়েছে কি, যে চীন, জাপান, কোরিয়া, এইসব দেশগুলো এই ভালো জিনিসটাকে, মার্শাল আর্টকে ওরা আপন করে নিয়েছে, যেটা আমরা করতে পারিনি। এটা বলতে গেলে আমাদের কাছে লজ্জা যে একটা সময় ক্যারেটে মার্শাল আর্টের উৎপত্তি আমাদের এখানে হয়েছে, আর আজকের দিনে আমরা জাপান থেকে একদম জাপানের দিকে তাকিয়ে আছি যে ওরা শেখাতে আসবে, আমরা শিখবো। অবশ্যই ওরা ওই জায়গাটাকে প্র্যাকটিস করে করে অ্যাচিভ করেছে, এটা নো ডাউট, একদম কোনো কথা হবে না। কারণ ওরা এটার পিছনে যেভাবে পড়ে আছে, তো তাতে ওরা এটাকে দেখিয়ে দিয়েছে যে ক্যারেটে কোন জায়গায় যেতে পারে, মার্শাল আর্ট কোন জায়গায় যেতে পারে, মানুষের বডি কি কাজ করতে পারে। বর্তমানে যেটা এর মধ্যে আরেকটা জিনিস যেটা যোগ হয়েছে, সেটা হচ্ছে, আমি একটুখানি বলে নিই। হ্যাঁ একদম, বলো না। সেটা হচ্ছে যে আমাদের ওই যে বললাম না, ভারতীয় সভ্যতার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে যোগ সাধনা, ঋষিমণিরা যোগ করতেন, তো এখন ক্যারেটের মধ্যে কিন্তু এই যোগ জিনিসটা আসতে যাচ্ছে। বাহ। তো জাপান, চীন, এরা যেটা করেছে, এরা কিন্তু মানুষের হিউম্যান বডির যে সমস্ত পার্টগুলো আছে, এইগুলোকে ওরা সব দিক দিয়ে ভেঙে চুরে দেখে নিয়েছে যে কি করা যেতে পারে। তো এখন ওরা যেটা আসছে, যোগ সাধনার দিকে আসছে, যাতে করে ক্যারেটেকে আরো বেশি উন্নত করা যায়, মার্শাল আর্টকে আরো বেশি উন্নত করা, মানে যোগ সাধনাটা মার্শাল আর্টের মধ্যে ঢোকাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মানে এটা এখন চলছে, প্রসেসিং এর মধ্যে আছে। বাহ বাহ। তোমার কি মনে হয়, আগের থেকে ক্যারেটের বা মার্শাল আর্টের ভারতে বিস্তারটা বেড়েছে, না একই আছে, না এর ভবিষ্যতে আরও বাড়ার প্রবণতা আছে? আজকে যদি আমরা একটুখানি খবর নিয়ে দেখি, তাহলে পর আমরা দেখব ক্যারেটের স্টুডেন্ট কিন্তু অনেক বেশি ভারতবর্ষে এখন। হ্যাঁ, প্র্যাকটিস করছে ছেলে মেয়ে এরকম প্রচুর। তার কারণটা হচ্ছে, আমরা দেখতে পাই যে ন্যাশনাল হচ্ছে, স্টেট হচ্ছে, ডিস্ট্রিক্ট হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো এখন ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি ক্যারেটে শিখছে, গার্জেনরা অনেক বেশি অ্যাক্টিভ যে আমার ছেলেমেয়েরা একটু স্পোর্টসের মধ্যে থাকুক। তো বেস্ট ওয়ে কিন্তু ক্যারেটে বা মার্শাল আর্ট। তো ক্যারেটের প্রচলনটাই আমাদের দেশে বেশি, তো সেই জন্য এখন কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, আগের থেকে অনেক বেশি বাড়ছে এটা। তো এটা একটা খুব ভালো দিক। আচ্ছা, তুমি তো মফস্বলে থেকে ক্যারেটে শেখাচ্ছ, তোমার যে সংস্থা, তোমরা মফস্বলাতে, এবার এখানে এর বিস্তারটা কীভাবে বাড়ছে? মানে তুমি বলছিলে যে স্কুল সামথিং এরকম কিছু কথা বলছিলে যে স্কুলেও শেখানো হচ্ছে, তো এর বিস্তারটা কীভাবে বাড়ছে? প্রথমত হচ্ছে যে ক্যারেটে বা সেলফ ডিফেন্স, আমাদের যেটা চেষ্টা আমাদের, সেটা হচ্ছে যে সেলফ ডিফেন্স প্রত্যেকটা গার্লস স্কুলে ছড়িয়ে দেওয়া। তো এর পিছনে এটা নিয়ে আমরা কাজও করছি, 2014-15 সাল থেকে এটা নিয়ে কাজ করছি, যে বিভিন্ন গ্রামে, বিভিন্ন স্কুলে গিয়ে মেয়েদেরকে গিয়ে সেলফ ডিফেন্সের মাধ্যমে ক্যারেটে শেখানো। তো এতে মেয়েরা উপকৃত হচ্ছে। এবারে আমাদের যেটা আনন্দ বা যেটা ভালো লাগা, সেটা হচ্ছে যে আমার প্র্যাকটিস করানোর মাধ্যমে, বা আমরা যারা স্যার আছি, যারা প্র্যাকটিস করাচ্ছে, তারা প্র্যাকটিস করানোর মাধ্যমে কোনো একটি মেয়েও যদি নিজেকে ডিফেন্স করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সেটাই আমাদের কাছে চরম পাওনা। তো এটা এই জন্য মন থেকে করি, খুব ভালো লাগে। প্রত্যেকটা স্যারই চান যে খুব ভালো করে শেখাতে, তো শেখায়ও, আর স্টুডেন্টরাও খুব এটাকে খুব ভালোভাবে নিয়েছে, অ্যাকসেপ্ট করছে একদম। আর আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ
বিগত বেশ কয়েক বছর থেকে সেলফ ডিফেন্সের একটা প্রজেক্ট রানিং আছে, চলছে। আচ্ছা, স্কুলে স্কুলে গভর্নমেন্ট স্কুলে। আচ্ছা, তো এটা একটা খুব বড় কাজ, স্কুলের মেয়েদের পক্ষে খুব ভালো হয়েছে এটা, কারণ তারা সেটা কি শুধুমাত্র গার্লস স্কুল না গার্লস বয়েজ? না, গার্লস স্কুলই, শুধুমাত্র গার্লস, শুধু গার্লসদের জন্য। আচ্ছা, কারণ সেলফ ডিফেন্সটা বেসিক্যালি যেটা আমরা যেটা মনে করি এখন, যে গার্লসদেরকে আগে শেখানোটা দরকার, কারণ আমরা বিভিন্ন খবর তো পাই, তো সেই জন্য এখন গার্লসদেরকেই শেখানো হচ্ছে বিভিন্ন গার্লস স্কুলই। তো বিভিন্ন ইনস্ট্রাক্টর গিয়ে সেখানে গিয়ে প্র্যাকটিস করাচ্ছে, মেয়েরাও খুব ভালোভাবে নিচ্ছে এটা। তো সরকার যে এগিয়ে এসেছে মেয়েদের জন্য, এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই সরকারকে। আর একটা জিনিসও সেটা হচ্ছে, আমি দেখছি বেশ কিছু কলেজও এখানে সেলফ ডিফেন্সের জন্য আগিয়ে এসছে এবং প্র্যাকটিস করাচ্ছে। এটা খুব ভালো দিক, খুব ভালো দিক, মেয়েরা উপকৃত হচ্ছে, আর সর্বোপরি সমাজে হচ্ছে। একদমই, সমাজ সুস্থ থাকছে। হ্যাঁ, সমাজ সুস্থ থাকলে বাকি সব কিছু সুস্থ থাকবে। তুমি বললে তোমরা শেখাও, তোমার ভালো লাগা থেকে শেখাও, তবে তোমার ক্যারেটেতে আসা কীভাবে? মানে তুমি ক্যারেটের উপর ইন্টারেস্ট কী করে হলে, বা তোমার মানে শুধু ইন্টারেস্ট থেকে একটা পুরো সংস্থাকে চালানো মফস্বলের মতো জায়গায়, সেটা কোথা থেকে, মানে কীভাবে নিজের এই ইচ্ছাটা বাড়লো? হ্যাঁ, এটা বলতে গেলে আমাকে আমার ছোটোবেলায় যেতে হয়। আচ্ছা, বলো একটু। কারণ স্কুল লাইফ থেকে ক্যারেটেতে আসা। অ্যাকচুয়ালি প্রথমে ক্যারেটে করবো বলে ক্যারেটের মধ্যে আসিনি। আচ্ছা, আমি জানি না আমার মধ্যে কোথা থেকে এসেছিল যে আমি বক্সার হব। আচ্ছা, তো ক্যারেটে কী জিনিস তখন আমি জানতাম না, হয়তো কোনো মুভি দেখেছিলাম বক্সিংয়ের, তো আমার মধ্যে ছিল, বা টিভিতে দেখেছিলাম বক্সিং, তো আমার মধ্যে ছিল যে আমি বক্সার হব। তো ছোটোতেই আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম, আশেপাশের মধ্যে কোথাও বক্সিং শেখাচ্ছে না। তো একদিনকে খবর পেলাম বন্ধুদের মধ্যেই যে কাটোতে ক্যারেটে শেখানো হয় 3-4 জায়গায়। বাহ। তো সেইখান থেকে ক্যারেটের মধ্যে আসা। তো আমরা 2-3 বন্ধু মিলে এটাকে শুরু করি এবং শেখাটা শুরু করি। তো সেটা আজকে তো প্রায় 30 বছর প্লাস হয়ে গেছে। তো এটা নিয়ে শিখতে প্রথমে যখন শিখতে আরম্ভ করেছিলাম তখন ভাবিনি যে হয়তো শেষ অবধি এত দূরে এগোবো। আসলে ক্যারেটে কি জিনিস, কি আমরা হাত পা চালাতাম, ভালো লাগতো, একদম। তখন সিনেমার ব্যাপারগুলো, সিনেমার ফাইটিং গুলো দেখতাম, অক্ষয় কুমার এরকম করে মারছে, আমিও করতে পারছি। আমার খুব ভালো মনে আছে, অজয় দেবগন একটা মুভি এসেছিল জিগার। আচ্ছা, হ্যাঁ, বক্সিং এর একটা অ্যাকশন ছিল মোস্ট প্রবাবলি শেষে। হ্যাঁ, আর একটা এসেছিল ফুল আউট কাটে। আচ্ছা, ফুল আউট কাটাতে ওই প্রথম যখন এন্ট্রি নিচ্ছে তখন দুটো বাইকের মধ্যে স্ট্রেচিং করছে। তো আমার খুব ভালো মনে আছে, তখন সাইকেলের মধ্যে ওটা আমরা করতাম, বাইক তো ছিল না, ছোট তখন, তো সাইকেলের মধ্যে করতাম। তো এই ভালো লাগা থেকেই আস্তে আস্তে ক্যারেটেকে ভালোবেসে ফেলা, এবং সেখান থেকেই এটাকে ধরে রাখি। ওটা অনেক কিছু চেষ্টা করেছিলাম, কাজই বলছি আমি। তো সেখান থেকে একটা জিনিস দেখলাম যে ক্যারেটে করে আমি নিজে সুস্থ আছি, আর যদি আমি আর 5 জনকে সুস্থ রাখতে পারি তো নট ব্যাড। একদমই তাই। তো সেই জন্য সেই থেকেই ক্যারেটে নিয়ে একটু ভাবনা চিন্তা করা, এবং অবশ্যই নিজে সুস্থ আছি এবং 5 জনকে সুস্থ রাখা বা সমাজকে সুস্থ রাখা, এটাই উদ্দেশ্য আপাতত। আচ্ছা, তুমি বলো যে 30 বছর ধরে তুমি ক্যারেটের সাথে যুক্ত আছো। হ্যাঁ, 30+। আমরা ক্যারেটের আরও সেগমেন্টে হয়তো কথা বলবো, তার আগে একটা যেটা জানতে চাইছি, অ্যাজ এ কেরিয়ার হিসাবে যদি কেউ চায় যে আমি তুমি আসলে প্রথমে সেলফ ডিফেন্সের জন্য এসেছিলে, যে নিজে মজবুত হবো, মোদ্দা কথা, বক্সিংয়ে যাব, নিজে মজবুত হবো না। তখন যেটা আমরা করতাম তখন হচ্ছে যে একটু কম্পিটিশন করতে যাব। আচ্ছা, কম্পিটিশন মাঝখানে শুধুমাত্র নিজের সেলফ স্যাটিসফ্যাকশন বলতে গেলে সব রকম খেলা হিসাবে এটাকে নিয়েছিলাম লাইফে। যখন প্রথম আসি যে এটা একটা গেম, ফাইট করছি, প্রচুর দর্শক আসতো তখন, খুব ভালো লাগতো। হয়তো মার খেয়ে মুখ ফুলিয়ে এলাম, ব্লিডিং হয়েছে, তখন খালি হাতে খেলা হতো সব কিছু, তো হাতও ভেঙে যেত। আমার মনে আছে আমার একটা বন্ধু, তুমি কিছুক্ষণ আগে বললে যে ক্যারেটে শিখতে গেলে হাত পা ভাঙে না, লাগে না, তুমি বলছো যে তোমার হাতও ভেঙেছে, মুখে লেগে গেছে। আমার হাত পা ভাঙেনি। আচ্ছা, ব্যাপারটা এরকম জায়গায় যে ক্যারেটে তখন জিনিসটা এরকম ছিল, খালি হাতে খেলা হতো। আচ্ছা, তো তখন
ফাইটিংটাও হতো একদম র ফাইট হতো, আচ্ছা। র ফাইট হতো তখন। তো সেই জায়গা থেকে ভুলভাল অনেকেই লেগে যেত, কেউ ইচ্ছা করে কিছু করতো না, হয়তো লেগে যেত। আর এখন এর একদমই এটা নেই। মানে এখন যেহেতু তুমি বললে প্রথমেই যে এনএলটি এক্সপেরিমেন্ট হয়, যে একদম কি হচ্ছে, কি কোথায় মারলে কি হবে, তো তার ফলেই কি আজকে ক্যারাটে সেভ, মানে শেখা অবস্থায় বা মানে নিজে ওই মানে ক্যারাটে শিখতে গেলে হাত পা ভাঙবে না, এটা আর কি সেফ জিনিস না, ক্যারেটে করতে গেলে হাত পা ভাঙবে না। আর হ্যাঁ, কার সাথে লড়তে গিয়ে ভাঙতে পারে সেটা আলাদা ইস্যু। না, প্রথমত হচ্ছে যে ক্যারেটে শিখলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে যে কোনো ছেলে বা মেয়ে যদি সে ক্যারেটে শেখে, তো সে কিন্তু প্রথমেই যেটা হবে তার স্বভাবটা শান্ত হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি ক্যারাটে ডিসিপ্লিনও শেখা? একদম, মানে সেটা অটোমেটিক তার মধ্যে চলে আসে যে আমি একটা পাঞ্চ করব বা একটা কিক করব, আমি সামনের জনকে যখন করব সে বুঝতে পারে যে আমার পাঞ্চে বা আমার কিকে কতটা জোর। আমার মেয়ে কিন্তু এই কথাটা বলে, ইয়েস, ওকে মারছে সেই প্র্যাকটিসের সময়, এই স্কুলে হচ্ছিল, বাবা আমি মারলে ওকে লাগবে না, তাই আমি মারিনি। হ্যাঁ। ও কিন্তু আমাকে এই কথাটা এখনই বলে যে আমি মারলে লাগবে, তো তো ও মারছে, আমি দাঁড়িয়েছি। তো সেই জন্য যারা ক্যারেটে করে, প্রকৃত যারা ক্যারেটে শেখে, তারা বাইরে কোথাও গিয়ে মারামারি করে না। মানে নিজের একদম। নিজের মানে হয় না, যারা মাস্টার হয় তারা চুপচাপই থাকে, যে হ্যাঁ, যেখানে দরকার, যেখানে দরকার সেখানে অবশ্যই সে তার সাউন্ড দেখায়, কিন্তু বেসিক্যালি সে শান্ত হয়ে যায়। মানে যদি কেউ একদম সিরিয়াসলি নিজের ক্যারেক্টারটাকে নেয়, সে শান্ত হবে। একদম একদম। সে ভিতর থেকে যদি ভিতর থেকে কেউ ক্যারেটে শেখে, তো তার একটা ভীষণ পরিবর্তন আসবে, ভীষণ পরিবর্তন আসবে মানসিকভাবে, মানসিক দৈহিক দুটোই। তো সে নিজে বুঝতে পারবে যে তার মধ্যে কি পাওয়ার আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই পাওয়ার আছে, কিন্তু সেটা বুঝতে পারাটা অবশ্যই প্র্যাকটিসের মধ্যে দিয়ে। এবার আমি যে কথাটা বলতে গিয়ে আটকে গেলাম, যে তুমি 30 বছর ধরে ক্যারেটে মানে শিখে নিয়ে কেরিয়ার, এখন মানে ক্যারেটে তোমার সব কিছু একদম। তো অ্যাজ এ কেউ যদি চায় যে তার কেরিয়ারটা ক্যারেটের দিক দিয়ে যাবে, তো তাকে কিভাবে এগোতে হবে? হ্যাঁ, প্রথমত বলি, এটা আমরা যখন শুরু করেছিলাম তখন এরকম কিছু ছিল না। আচ্ছা। কিন্তু বর্তমানে ক্যারেটেকে অবশ্যই কেরিয়ারের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। আচ্ছা। কারণ বর্তমানে ক্যারেটে শেখার পরে সে নিজস্ব ডোজো করতে পারবে, সেখানে প্র্যাকটিস করাতে পারবে, মানে আমি যেটা শিখছি সেটা আর 5 জনকে আমি শেখাতে পারবো। আচ্ছা। তো সেই জায়গাটা আছে, তো সেখান থেকে অবশ্যই তার একটা আর্নিং আসবে। আর 2 নম্বর হচ্ছে যে মেয়েদের জন্য বিশেষ করে বলবো, যে যে সমস্ত মেয়েরা এখন প্র্যাকটিস করছে, ব্ল্যাক বেল্ট হয়ে গেছে, তারা এই যে স্কুলের প্রজেক্টগুলো আছে সেইগুলোতে তারা সেই প্রজেক্টগুলোতে প্র্যাকটিস করাতে পারছে, সেখান থেকে তার একটা পয়সা আসছে, আর্নিং আসবে। একদম। আর 2 হচ্ছে যে বিভিন্ন স্কুলে অ্যাজ এ টিচার হিসাবে সে কিন্তু জয়েন করতে পারছে নিজেকে, সরকারি হোক বেসরকারি হোক, সরকারি হোক বা বেসরকারি হোক। তো বেসরকারি স্কুলও ক্যারেটে শেখার একদম একদম ক্যারেটে, হ্যাঁ, এখন বেসরকারি, ছোটদের হোক বড়দের হোক, একদম একদম। তো সেই জন্য ক্যারিয়ার অপশনটা বেশি ব্রড হচ্ছে, এখন অনেক বেশি ব্রড হচ্ছে। আচ্ছা, তুমি ব্ল্যাক বেল্টের কথা বললে, আমরা ব্ল্যাক বেল্ট শুনে শুনে, মানে ব্ল্যাক বেল্ট মানে একজন মানে হেভিওয়েট পার্সন আর কি, মানে ক্যারেটের দিক দিয়ে এই বেলের ডেফিনিশনটা যদি বল, মানে টোটাল প্রথম থেকে বেল্ট কীভাবে হয়, মানে একজন ব্ল্যাক বেল্ট হতে হলে তাকে কত বছর অ্যাটলিস্ট মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলো। প্রথমত আমরা যখন যে কোনো স্টুডেন্ট যখন নতুন ভর্তি হয়, তাকে একটা হোয়াইট বেল্ট দেওয়া হয়। আচ্ছা। তো তারপরে বছরে 2টো করে বা 3টে করে এক্সামের মাধ্যমে তাকে বেল্টগুলো পাস করে, এটা কি যে সংস্থা শেখায় তারা ডিসাইড করে যে 2টো না 3টে পরীক্ষা হবে, না এটা রুলস? বেসিক্যালি 2টো পরীক্ষাই হয়, আর 6 মাস অন্তর 6 মাস অন্তর 2টো পরীক্ষা হয়। কিন্তু আমি একটু এখানে জাপানের কথায় ঢুকবো। জাপান হেডকোয়ার্টার, তাদের যে রুলসটা আছে সেটা হচ্ছে যে যদি কারোর মধ্যে যোগ্যতা থেকে থাকে তো তাকে পিছনে ফেলে রাখা যাবে না। তার যখন যোগ্যতা আছে, সে যখন তার যে কোর্সটা আছে সেটা যখন সে করে ফেলতে পারছে, তো তাকে এগিয়ে চলো, আগিয়ে নিয়ে এসো। তো ব্যাপারটা হচ্ছে একদম আমরা স্কুলে যেরকম পড়াশোনা করি 1 থেকে 10 অবধি মাধ্যমিক দিই আমরা, লাইক দিস ক্যারেটেতেও তাই, এখানেও 10টা বেল্ট আছে, হোয়াইট টু ব্ল্যাক বেল্ট। আচ্ছা। তো বছরে 2টো করে পরীক্ষার মাধ্যমে সে যদি ব্ল্যাক বেল্ট অবধি পৌঁছায় 5 বছর সময় লাগছে। এবার ব্ল্যাক বেল্টগুলোর বর্ণনা করো, কোন বেলের পর কী বেল আসছে।
টোটাল? যদি আমি এরকমভাবে বলি, যেটা আছে হোয়াইট, তারপরে ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু, পার্পেল, পার্পেল স্টাইপ, ব্রাউন থার্ড, ব্রাউন সেকেন্ড, ব্রাউন ফার্স্ট, দেন ব্ল্যাক। আচ্ছা, মানে সর্বোচ্চ মানে সম্মান হচ্ছে ব্ল্যাক বেল্ট, না তার উপরে কিছু থাকে আর? সর্বোচ্চ ব্ল্যাক বেল্ট আমি বলবো না, তার কারণটা হচ্ছে ব্ল্যাক বেল্টটা হচ্ছে একটা মাস্টার ডিগ্রি বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা। যেমন ক্লাস 1 থেকে মাধ্যমিক একটা ডিগ্রি, তো লাইক দিস ব্ল্যাক বেল্ট হচ্ছে একটা মাস্টার ডিগ্রি যেখান থেকে প্রকৃত ক্যারেটে শুরু হয়। আচ্ছা, মানে এতদিন তুমি প্র্যাকটিস করে গেলে শুধুমাত্র প্রাইমারি লেভেলটা পার করলে, তারপর তোমার মেইন ব্ল্যাক বেল্ট আসা মানে হচ্ছে যে আমি এবারে বুঝতে শিখেছি ক্যারেটে কি, ক্যারেটের গুরুত্বটা কতটা, ক্যারেটে কি বুঝতে শিখেছি। এবারে আমাকে আমার জার্নিটা স্টার্ট করতে। ক্যারেটে আমি মাঝখানে একটুখানি বলি, ক্যারেটে হচ্ছে আজীবন প্র্যাকটিস করার মতো একটা জিনিস, লাইক জিম, ব্যায়াম, যোগা, যেগুলো ওই ক্যাটাগরির মধ্যেই তো পড়ে একদম। যে আমি যত প্র্যাকটিস করবো আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, মোদ্দা কথা হচ্ছে এটা। হ্যাঁ, আর ক্যারেটে হচ্ছে একদম সে গরম জলের মতো। আমি যতক্ষণ প্র্যাকটিস করব জলটা গরম থাকবে, আমি প্র্যাকটিসটাকে কমিয়ে আমরা দিলাম। সবকিছু আমরা কম্পিউটার নিয়ে সারাক্ষণ রাখলে, আমরা কম্পিউটারে যদি 6 মাস না বসে আমরাও আমাদের হাতের স্পিডও কমে যায়, স্বাভাবিক বিষয়। তো সেই ক্ষেত্রে সব মানে সব জীবনের সব অঙ্গ মানে সব সেগমেন্টই একইভাবে কাজ করে, যে তোমাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, এখানেও তাই, যে কোনো একটা জিনিসকে ঘষে যেমন তরবার আমরা ঘষে এটাকে ধার দেওয়া হয়, তো লাইক দিস এখানে একটা পাঞ্চ করে আমার পাঞ্চটাকে আরো বেশি মজবুত করা। তারপরে সে আমাদের টাইপ প্র্যাকটিসের মতো, মানে আমরা যখন কম্পিউটারে প্রথম বসি না, যখন টাইপ প্র্যাকটিস করি, বা যাদের করাই আমরা এখনো, তাদের হচ্ছে টাইপ প্রথম প্র্যাকটিস, যতটা প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে, যত প্র্যাকটিস হবে তত স্পিড বাড়বে। কিন্তু সেই একটাই ওয়ার্ড ASDFG সমীকরণ লিখে তার স্কিলটা ততটা ডেভেলপ, মানে ওরকম বিষয়। আচ্ছা, একটা ফ্যামিলি থেকে যে হোক, মানে মোদ্দা কথা ফ্যামিলি মিস আমি বলতে চাই যে একটা ফ্যামিলি গার্জিয়ান কখন ডিসিশন নেওয়া উচিত যে তার ছেলে মেয়েকে ক্যারেটে ভর্তি করানো দরকার, বা করাতে চাইলে এজটা কতটা শুরু হওয়া দরকার, মানে কোন এজ থেকে ক্যারেটে ভর্তি করা যেতে পারে? 4 বছর বয়স থেকে। 4 বছর থেকে ভর্তি করা যেতে পারে একদম। তা অনেকে আছে তার আগে থেকেও ভর্তি করে দেয়, যে আমার ছেলে যাক, দেখুক একটুখানি, যেটুকু হাত পা নড়ছে, তো কালচারটার সাথে ঘুরে মিশে যাওয়াটা। তবে অনেক বাচ্চা আমি এরকমও দেখেছি যে 3 বছর বয়স থেকেই অ্যাক্টিভ, সে পাঞ্চ করতে পারছে, এরকম আছে, এরকমও হয়েছে। তো একটা 4 বছরটা একদম ঠিকঠাক বয়স, যে সেখান থেকে স্টার্ট করলো মিনিমাম একটা টাইম, একদম 3-4 বছর থেকে শুরু করা যেতে পারে। একদম। আর ম্যাক্সিমাম বয়স কত হতে পারে ক্যারিয়ার শুরু করা? যতদিন বাঁচবে। মানে আমি চাইলে আমি এখনো কি ভর্তি হতে পারি? একদম। আমাদের কাছে একটা স্টুডেন্ট আছে, ভদ্রলোকের বয়স হচ্ছে এবার বোধহয় 71 হলো। বাহ, আমাদের শহরে? বাহ, 71। মানে তার ইচ্ছা ক্যারেটে শেখার, উনি এখনো যা প্র্যাকটিস করেন, যা এনার্জি লেভেল, তো অনেক ইয়ং ছেলের সেটা নেই। বাহ, এটা হচ্ছে মানসিকতা, এটা শেখা মানসিকতা। একদম। যে আমার বয়স হয়ে গেছে বলে আমি বাচ্চাদের সাথে প্র্যাকটিস করব না, তো ওনার বক্তব্য হচ্ছে উনি আগে একটু ফিজিক্যাল এক্সারসাইজের সাথে যুক্ত ছিলেন, তো উনি ক্যারেটেতে যখন আসেন উনি বলেছিলেন যে আমি সুস্থ থাকার জন্য কি প্র্যাকটিস করতে পারি? তো আমরা বলেছিলাম হ্যাঁ, ওয়েলকাম, এটা সুস্থ রাখার জন্যই আপনি অবশ্যই প্র্যাকটিস করুন, আসুন। তো উনি তখন থেকে আছেন, এখন চলছে। আচ্ছা দাদা, এখনকার সময় দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়া বলো বা ডিজিটাল ড্রাইভ বলো, মানে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, মানে আমাদের জেনারেশনকে প্রায় গ্রাস করেই নিয়েছে বলতে পারো। এখন একটা বাচ্চা হয়তো মোবাইল ছাড়া খাই না, অনেক ফ্যামিলিতে একই সমস্যা, মোবাইল না দিলে খাবেই না ভাত, বা একটু বড় হয়ে গেলে তারা গেমের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেখান থেকে ক্যারেটের ভূমিকা কী হতে পারে যে তাকে অ্যাটলিস্ট ডিসিপ্লিনে আনা বা তাকে তৈরি করা? তুমি আগেই বললে যে ক্যারেটে একটা মানসিকতা দৃঢ় করে, মানে স্থিতি করে, তো সেখান থেকে ক্যারেটের ভূমিকা কী পালন করতে পারে, বা গার্জিয়ানরা কীভাবে মানে তার সন্তানকে মুভ করে ক্যারেটের দিকে এনে একটা ভালো কিছু করতে পারে তার সন্তানের জন্য? খুব ভালো কোশ্চেন। সেটা হচ্ছে সত্যি করি আজকে ছোট থেকে বড় অবধি সবাইকে ওই মোবাইল নামক বস্তুটা যেন গ্রাস করে নিয়েছে। একদম। তো আজকে কেউ
মোবাইল ছাড়া থাকতে পারে না। না, আগে যেমন আমরা যে কোনো ঠাকুরের উপোস করতাম, সেটা মা কালী হতে পারে, দুর্গা হতে পারে, উপোস করতাম। তো আমি তো বলবো এখন যদি কেউ এরকম উপবাস করে যে আমি একদিন মোবাইল ছাড়া থাকবো, বিশাল ব্যাপার, নেট ছাড়া থাকবো, বিশাল ব্যাপার। কারণ আমরা ডিজিটাল মার্কেটিং করি, তো আমাদের একটা সার্ভে অনুসারে দেখেছি একটা আর্টিকেলে, যেখানে বলে যে প্রত্যেক 1 মিনিটে 5 বারে বেশি তার ফোনটা আসুক আর না আসুক একবার টাচ করবে, মানে একবার স্ক্রল বা একবার খুলবেই। মানে এটা কোনো একটা আর্টিকেল আমি দেখেছিলাম, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই কোথায় দেখেছি। প্রত্যেক 1 মিনিটে 5 বার বলছে যে মিনিমাম সে ফোনটা খুলবে। তো সে যদি সারাটা দিন মোবাইল ছাড়া থাকে, আমার মনে হয় তার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, মানে একটা মানুষের কাছে। হ্যাঁ, তো এখানে যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে যে কোনো বাচ্চাকে আমরা ছোট ছোট টার্গেট দিই, যে আজকে এই পাঁচটাকে শেখালাম, আজকে কিকটাকে শেখালাম, বা একটা কাঁথা শেখালাম, তো পরের দিন আমরা সেটাকে কাঁথা কি? ক্যারেটের 2টো পার্ট, একটা হচ্ছে কাঁথা, একটা হচ্ছে কুমিতে। আচ্ছা, কুমিতে। কুমিতে মানে হচ্ছে ফাইট, আর কাঁথাকে আমরা বলতে পারি শ্যাডো ফাইট। মানে লাইক মানে আমরা যে টেকনিকগুলোকে শেখাই, আচ্ছা, সেটা পাঞ্চ, কিক, স্টেপিং, তো সেইগুলোরই একটা নিজে নিজে মানে বেশ কিছু, আমি যদি এরকম বলি, বেশ কিছু ফিগারকে এক জায়গায় যোগ করে দিয়ে একটা কাঁথা তৈরি করা হয়। আচ্ছা, যেটা একদম বিজ্ঞানসম্মতভাবে একটা মুভমেন্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাঁথা। তো কাঁথা যখন আমরা করাই, তো সেগুলোকে শেখানো হয়, আর পরের দিনকে আমরা বলি যে এটাকে করে দেখাতে হবে। আচ্ছা, মানে বাইরে তো এটা বাচ্চার মাথায় এটা আসে যে বাড়িতে ওটা প্র্যাকটিস করতে হবে, স্যার দেখবে। এটা একটা দিক গেল। 2 হচ্ছে যে কিছুদিন প্র্যাকটিস করার পরেই যখন সে জিনিসটাকে নিচ্ছে আস্তে আস্তে, তখন আমরা তাকে কম্পিটিশনের টার্গেট দিই, যে একটা ছোট কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনটা তোকে জিততে হবে। তো তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের টার্গেটই হচ্ছে যেন বাড়িতে আমাদের কাছে যেটা শিখছে সেটা বাড়ি গিয়ে যেন একটু প্র্যাকটিস করে। তো আস্তে আস্তে সে এই প্র্যাকটিসের মধ্যে যখনই সে ঢুকছে, তখন কিন্তু আস্তে আস্তে মোবাইলটা তার কাছ থেকে একটু একটু হলেও দূরে যাচ্ছে। যত ইন্টারেস্ট বাড়বে একদম সে বাকিগুলোকে পজ করে এর উপর ফোকাস দেবে। আর একদম যারা স্পোর্টসে আছে, যে কোনো স্পোর্টসেই আছে, তারা তো আমি বলবো ডিসিপ্লিনটাকে খুব মেনটেন করে। আচ্ছা, খাওয়া দাওয়া তার সাথে ডিসিপ্লিন দুটোকেই মেনটেন করতে শিখে যায় অটোমেটিক। একটা সময়ের পর সে অটোমেটিক ওটা নেয়। আমরা হয়তো প্রথমে শেখাচ্ছি যে মোবাইল থেকে দূরে থাকতে হবে, এটা খেতে হবে না, ওটা খেতে হবে না, এটা শরীরের পক্ষে খারাপ, কিন্তু এটা কিছুদিন যাওয়ার পরে সেই বাচ্চাটাই বুঝতে পারে যে না, এগুলোকে বাদ দিয়ে আমাকে আমার টার্গেট, আমার লক্ষ্যে ছুটতে হবে। সেই লক্ষ্যটাকে আমরা স্থির করে, সেটা হয়তো ফ্যামিলি পারবে তার মধ্যে সেই ভালোবাসাটাকে ইনপুট করতে। একদম, যে ক্যারেটে একটা তোর মানে ভালোবাসার জায়গা, একটা ভালো লাগা থেকে করা, সেটাকে ইনপুট করতে একদম। তো আমি যেটা দেখেছি, অনেক গার্জেন মনে করে যে ক্যারেটে করতে যাবে, প্র্যাকটিস করতে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম যাবে, ওই টাইমটা পড়াশোনা করলে পরে কাজে লাগবে। এরকমও ঘটে। আচ্ছা, যে থাক, এখন সামনে পরীক্ষা এসছে, 2 মাস 3 মাস যাবে না, এখন পড়াশোনা করবে। কিন্তু আদৌ কি বাড়িতে পড়াশোনা করে? 24 ঘন্টার মধ্যে কেউ যদি 1 ঘন্টা নিজের জন্য বের করে, তাও সপ্তাহে 2 দিন না 1 দিন, না আমি প্রতিদিনের কথাই বলছি, 24 ঘন্টার মধ্যে কোনো বাচ্চা 1টা ঘন্টা যদি নিজের জন্য বের করে, আমি নিজে যদি স্ট্রং থাকি, নিজে যদি সুস্থ থাকি, তবেই না আমি 23 ঘন্টা কাজ করতে পারবো, পড়াশোনা করতে পারবো। কিন্তু উল্টো দিকটায় কি হয়ে যাচ্ছে, হয়তো তাকে মাঠে পাঠানো, এখন তো মাঠ নেই বললেই চলে, তো সে কোনো স্পোর্টসের সাথে যুক্ত নেই, অথচ সে গেম খেলে, মোবাইল গেম খেলছে। তো বাবা মা দেখছে বাড়িতে আছে, থাক, মোবাইল নিয়ে বসেছে, কিন্তু এটা যে কত বড় ক্ষতি করছে সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা কিন্তু ওটার দিকে কোনো রকম কেয়ার নেই না। তো প্রত্যেকটা মানুষের উচিত যে নিজের জন্য 1 ঘন্টা করে টাইম বের করা এবং এক্সারসাইজ করা। কারণ হচ্ছে আমরা 2020 সাল থেকে দেখেছি যে করোনা, লকডাউন, এগুলো কী জিনিস, কি শিখিয়েছে আমাদের, কি শিখিয়েছে। তো এটা তো শুধুমাত্র
একটা নমুনা দিয়ে গেছে যে এরকম হতে পারে, তো আগামী দিনে এর থেকেও বড় কিছু হতে পারে। অবশ্যই। তো সেই জন্য বেঁচে তারাই থাকবে যারা স্ট্রং থাকবে, ফিজিক্যালি স্ট্রং থাকবে। তো ফিজিক্যালি স্ট্রং থাকতে গেলে তাকে কিন্তু যে কোনো এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। সেটা ক্যারাটে হোক, বেস্ট ওয়ে হচ্ছে ক্যারাটে। কারণটা ক্যারাটেতে ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে পায়ের নখ থেকে মাথার চুল অবধি প্রত্যেকটা নার্ভ কাজ করে। প্লাস এখানে যেটা বড় পাওনা সেটা হচ্ছে সেলফ ডিফেন্স, যেটা আজকের দিনে প্রত্যেকটা মানুষের দরকার। জিম করলেও কি সেটা সম্ভব? জিমও তো করতে পারি আমি, জিম করলে স্ট্রং হবো। অবশ্যই জিম করলেও সম্ভব, অসম্ভব কিছুই নয়। কিন্তু জিমে মাসলটা গ্রো করছে। এখন আবার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্টেরয়েড নেওয়া। যে জিমে গেল, 5 জনকে দেখলো যে চেহারাটাকে আমাকে তৈরি করতে হবে। মানুষ এখন ফার্স্ট কত তাড়াতাড়ি আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো সেরকম ভেবে একটু পথটা বেপথে হয়ে যাচ্ছে, যার জন্য সেটা পরে গিয়ে খারাপ হচ্ছে। তোমার কি মনে হয় জিম আর ক্যারাটে মানে তোমাদের সেগমেন্টের মধ্যে একে অপরের কম্পিটিটর নাকি পুরো দুটো? না 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 না, একদমই না। কারণ হচ্ছে জিমের জায়গায় আছে, ক্যারাটে টোটালি আলাদা। এখানে খালি হাতে যে কোনো এক্সারসাইজ করাই আমরা, সেটা চিন আপ হতে পারে, স্কোয়াট হতে পারে, মাঠে দৌড়ানো হতে পারে, ডিপস হতে পারে। তো এর মাধ্যমেই আমাদের শরীর গঠন হয়ে যায়। আর 2 হচ্ছে এখানে ক্যারাটে করলে পরে তার মধ্যে ক্ষিপ্রতা বাড়ে, স্পিড বাড়ে, পাওয়ার বাড়ে, তার মধ্যে যে ক্ষমতা আছে সেটা বুঝতে পারে। এখানে গায়ের জোরে কিছু হয় না, এখানে পুরোটাই টেকনিক। তো আমি একটা ছোট কথা বলি, আমরা যেটা স্কুলে শেখাই মেয়েদের সেটা হচ্ছে যে একটা মেয়ে যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন, তো সেই যে কোনো পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসার মতো তার ক্ষমতা থাকে। এখানে বিগ কোশ্চেন হচ্ছে যদি একটা মেয়ে থেকে একটা ছেলের গায়ের জোর অনেক বেশি, কিন্তু কি করে সেই মেয়েটা সেই লোকটাকে মানে আঘাত করে বেরিয়ে আসবে, বেঁচে বেরিয়ে আসবে, একদম মোদ্দা কথা। তো এখানে পুরোটাই টেকনিক। আমরা যে টেকনিকগুলোকে শেখাই সেই কৌশলগুলোর মাধ্যমে সে কিন্তু যে কাউকে আঘাত করে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারবে। মানে মার্শাল আর্ট হচ্ছে কৌশল, খুব পরিষ্কার বলতে গেলে। জিম হচ্ছে শরীর গঠন, দুটো ডিফারেন্ট জিনিস। আচ্ছা দাদা, ছোটোবেলা আমরা অনেক দেখেছি, শুনেছি, ইভেন আমারও কিছু কথা মনে আছে। তার মধ্যে সেই ক্যারাটে হলো সেই গরম বালিতে হাত ঢোকানো, তারপরে সেই তোমার বালির বস্তায় মারা, এইগুলোর সাথে ক্যারাটে কি রিলেট করে? ছোটতে আদৌ কি কিছু করে না? ছোটতে আমিও দেখেছি, হ্যাঁ, আমরা 2-1বার চেষ্টাও করেছি। হ্যাঁ, তো এখন আর এইগুলো কি বলবো, এই পসিবল আর নেই, একদম নেই। আচ্ছা, নেই এই জন্য বলবো কারণ হচ্ছে এগুলো করতে গেলে করা যেতেই পারে, এটাও ক্যারাটে একটা আর্ট, কিন্তু এগুলো করতে গেলে যে কোনো ছেলে মেয়ে প্রথমেই ভয়ে পিছু পা হয়ে চলে আসবে। ঠিক, বেসিক্যালি আমরা যে টেকনিকগুলোকে করাই বা যে এক্সারসাইজগুলোকে করাই, তো সেগুলোতেই সে যতটা স্ট্রং হয়ে যায় যথেষ্ট। মানে যে এক্সপেরিমেন্ট করে যে মানে মুভগুলো শেখানো হচ্ছে এখন, সেটা আগের থেকে অনেক বেশি সেফ এবং স্ট্রং, অনেক 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 বেশি। অনেকগুলো পুরনো ফর্মুলা ছিল কিছু, একদম। আচ্ছা, সময়ের সাথে সাথে সব কিছু আপডেট হয়, তোমাদের ক্যারাটের মুভমেন্টও আপডেট হয়েছে অনেক কিছু। তোমার জীবনে তুমি 30 বছর ধরে ক্যারাটের সাথে আছো, তোমার জীবনে এমন কোনো ইনসিডেন্ট আছে যেটা তুমি কাউকে শিখিয়েছো বা তোমার কোনো স্টুডেন্ট নিজেকে মানে কোনোভাবে রক্ষা করতে পেরেছে এবং সেটা শুধুমাত্র সে ক্যারাটে শিখেছিল বলে, এমন কোনো ঘটনা তোমার জীবনে? আমি একটু আগেই বললাম যে কাটোয়া সাব ডিভিশনে প্রায় 82টা স্কুলে প্র্যাকটিস করেছি। তো এরকম একটা ঘটনা, অনেক ঘটনাই আছে, তার মধ্যে একটা ঘটনা আমি তুলে ধরি। সেটা হচ্ছে কোনো একটা স্কুলের মেয়ে, তো সে টর্চার হতো, এমন জায়গায় টর্চার হতো যেখানে জানার পরেও কিছু করার ছিল না। আচ্ছা, তো ব্ল্যাকমেলও করতো মেয়েটাকে। তো সাহস করে আমাকে কিন্তু বলতে পেরেছিল, কারণ আমি যে কোনো স্কুলে গেলে প্র্যাকটিস করানোর সাথে সাথে আমি মেয়েদেরকে এটা বলতাম যে তোদের যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলবি, আমি চেষ্টা করব তার সলিউশন বলে দেওয়ার। তো সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আমি বলে দেবো। তো সেক্ষেত্রে সেই মেয়েটিকে আমি বলেছিলাম এবং সে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। তো এটা সত্যি আমি খুব
আনন্দিত গর্বিত যে মেয়েটা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। মানে বুঝে গেছে তার মধ্যে পাওয়ার আছে, লোকটাকে উচিত শিক্ষাও দিয়েছিল। বাহ। তো এটা একটা খুব ভালো। কাটোয়া থেকে অনেকটাই দূরে গ্রামটা, আমি নাম বলবো না না না, এটা মানে বলার কোনো জায়গাও নেই, বাট হ্যাঁ এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে আমার কোনো ছাত্রকে শেখাতে পেরেছি যে সে বাঁচতে পেরেছে, মানে বাঁচতে মানে সে সেই সমস্যাটার সম্মুখীন হতে পেরেছে এবং ওই যে বললে কনফিডেন্সটা বাড়ে তার মানে, এবং বিপরীত পার্সন যেই হোক সেও বুঝে গেছে যে না এর মধ্যে মানে একে নিয়ে মানে নরম ভাবলে হবে না, এ আছে, স্ট্রং আছে। তো এই বিষয়টা কাজ করেছে। আচ্ছা, তোমাদের ক্যাটের মধ্যে তোমরা নানা রকম জায়গায় কম্পিটিশন নিয়ে যাও, আশা করি প্রত্যেক ক্যাট ইনস্টিটিউটে তাই করে, নানা রকম কম্পিটিশন নানা রকম জায়গায় যায়। তো অ্যাকচুয়ালি এর ভূমিকা কতটা, মানে কম্পিটিশনের ভূমিকা কতটা, যে আমি তো সেলফ ডিফেন্সে যাচ্ছি, আমি সাপোজ আমার মেয়েকে সেলফ ডিফেন্সের জন্য ক্যাটের সংস্থার সাথে পাঠাচ্ছি, তো সেখানে আমার মেয়ে শিখলো, প্র্যাকটিস করলো, ঠিক আছে, কম্পিটিশনে নামাটা কতটা জরুরি? হ্যাঁ, এটা ওই যে আমি একটু আগে বললাম যে আমরা টার্গেট দিই বাচ্চাদেরকে যে কম্পিটিশন করতে হবে, শিখতে হবে। তো এটা যে কোনো বাচ্চার ক্ষেত্রে যখনই সে একটা কম্পিটিশন নামার জন্য তৈরি হবে না, তো আমি দেখেছি যে তার প্র্যাকটিস করার প্রবণতাটা, হ্যাঁ, ইচ্ছাটা বেড়ে যায় যে আমাকে কিছু করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে জিতবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা যেটা শেখাই সবাইকে যে জেতা হারটা পরের কথা, আগে আমরা সেখানটায় গিয়ে দাঁড়াবো, তার সম্মুখীন হব। তো সেক্ষেত্রে এটা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর কম্পিটিশনটা এই জন্যই দরকার যে যে কোনো বাচ্চার মনোবল আরও বেড়ে যায় যে আমি একটা ক্লাব টুর্নামেন্ট হচ্ছে, সেখানে আমি পার্টিসিপেট করলাম, সেখানে আমি জিততে পেরেছি, এই যে জেতার মানসিকতাটা তৈরি হচ্ছে তার মধ্যে যে আমি জিততে পেরেছি। এই যে তুমি বলছো জেতা, তার মানে যদি কেউ হেরে যায় তার কি কনফিডেন্স লেভেলটা নেমে যায়? না না না, একদমই না, যে আমি পারলাম না বা আমি স্ট্রং নই। আমি এবারকারই একটা ঘটনা বলি, দুটো স্টুডেন্ট আমার এরকম আমি দেখেছি, যারা একদম নতুন স্কুলের স্টুডেন্ট এসছে, ভর্তি হয়েছে, প্র্যাকটিস করেছে, স্কুল গেমস ছিল কাটোয়াতেই, সাব ডিভিশন সিলেকশন ছিল, তো সেখানে হেরে গেছে, প্রথম রাউন্ডে হেরে গেছে। তো আমার কাছে পরে আফটার কম্পিটিশন পরে এসে বলল যে স্যার আমি কিন্তু পরের বার জিতে দেখাবো স্যার। তো এটা হচ্ছে সব থেকে বড় পাওনা, মানে মানসিকতাকে দৃঢ় করছে, ভাই আমি পারবো, আমি তোর সাথে লড়বো। সে নতুন এসছে, নতুন প্র্যাকটিস করছে, সে হেরে যাওয়ার পরে তার কি মনে হয়েছে যে না আমি এখান থেকে জিততে পারবো, আমি যদি আর একটু প্র্যাকটিস করি আমি জিততে পারবো। তো এইটাই বিরাট বড় ব্যাপার, অবশ্যই যে মানসিকতাটা দৃঢ় হচ্ছে যে না আমিও পারবো। তো যারা হেরে যাচ্ছে তাদের টেন্ডেন্সিটা এরকম যে আমাকে প্র্যাকটিস করে পরের বার জিততে হবে। তো জীবনে হেরে যাওয়াটা খুব দরকার, একদম মানে বোঝা দরকার যে আমার শক্তিটা কোন জায়গাটা নিজেকে শান দিতে হবে, এটা বোঝাও দরকার, একদমই তাই। এর সাথে তোমার ইনস্টিটিউটে গিয়ে মাঝে মাঝে দেখি যে অনেক এজেড মহিলারাও আসে শিখতে, মানে এই প্রবণতাটা কতটা বেড়েছে, মানে বাড়ির মহিলারা এসে শিখছেন, মেয়েরা না, বাড়ির মেয়েরা ঠিক আছে, বাড়ির মেয়ে যাচ্ছে বা আমার মেয়েকে পাঠাচ্ছি বা আমার দাদার মেয়েকে পাঠাচ্ছে, যাচ্ছে ঠিক আছে, একজন মহিলা যিনি হাউস ওয়াইফ তিনি এসেও তোমাদের সাথে যুক্ত হচ্ছে এবং ক্যারাটে শিখছে, মানে এর মানসিকতাগুলো তুমি কীভাবে বিশ্লেষণ করো, মানে এরা কীভাবে মানে সেই মানসিকতাগুলো সেট করে? আমি তাহলে একটু পিছনের দিক থেকে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে কাটোয়াতে কোনো মেয়ে প্র্যাকটিস করতো না, করতোই না, শুধু ছেলে। আমি কাটোয়ার কথা বলছি, কাটোয়াতে কোনো মেয়ে প্র্যাকটিস করতো না। যখন আমরা ছোট ছিলাম বাইরে কম্পিটিশন করতে গেছি তখন দেখেছি যে মেয়েদেরও কম্পিটিশন হচ্ছে, তারাও শিখছে, কিন্তু কাটোয়াতে কোনো মেয়ে প্র্যাকটিস করতো না। তো তারপরে আমি আমার নিজের ভাইজিকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি। আচ্ছা, বাড়িতে আমি দেখেছিলাম যে ও খুব ভালো করতো, যে জিনিসগুলোকে করাতাম আমি ও খুব ভালো করতে পারতো, মানে তখন ওকে বাড়িতেই শেখাতে? হ্যাঁ হ্যাঁ, তখন বাড়িতেই করতো। তো তারপরে ওকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে আমি বাইরে বের করে, সবার মধ্যে, হ্যাঁ সবার মাঝে। তো তারপরে তারপর থেকে কাটোয়াতে সত্যি মানে ওই যে একজন করছে ওটা সেটা দেখার পরে কিন্তু এখন কিন্তু কাটোয়াতে বলতে নেই, ছেলের থেকে মেয়ের সংখ্যা অনেক বেশি প্র্যাকটিসের জন্য। আর গৃহবধূ যারা আছে, অনেক গৃহবধূ এরকম আছে যারা প্র্যাকটিস করছে, এখন ক্যারাটে প্র্যাকটিস করছে। এটা প্রথমত ফিজিক্যাল ফিটনেস থেকে আসে যে আমার ফিটনেস দরকার,
আমি মেয়েরা বিশেষ করে প্রচুর রোগের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তো প্র্যাকটিস করলে যেটা হয় সেটা হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকে। তো এই সুস্থ থাকার জন্য তারা প্র্যাকটিস করতে আসছে, এবং যখন দেখছে যে না আমি সুস্থ আছি, আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, তখন অটোমেটিক ক্যারেটের মধ্যে তার একটা ভালোবাসা জন্মে যায়। তো সেই জন্য সেই ভালোবাসা থেকে এখন অনেকেই আছে যারা ব্ল্যাকের কাছাকাছি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার মধ্যে কেউ আছেন যারা যিনি সার্ভিসও করেন, এরকম মহিলাও আছে যে সার্ভিসটাও করছে আবার এখানে এসে প্র্যাকটিসও করছে। মানে এগুলোই ভালোবাসা তৈরি হওয়া। একদম একদম। আচ্ছা দাদা, আমি আমার বাড়ির সন্তানকে বা যে গার্জিয়ানরা দেখছে তারা তার সন্তানকে কেন ক্যারাটে শেখাবে, তুমি এক কথায় 5টা পয়েন্ট বলো। সবার প্রথমে যে কোনো বাচ্চা গার্জিয়ানরা চায় যে আমার ছেলে সুস্থ থাকুক, তো প্রথমত সুস্থ থাকার জন্য। 2 হচ্ছে তার মানসিক উন্নতির জন্য, মানসিক চিন্তাভাবনার উন্নতির জন্য, তার ধৈর্য ও সহ্য ক্ষমতা বা বৃদ্ধির জন্য। 3 হচ্ছে সে ওয়েল ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাবে। ওকে। আর সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে যেটা দরকার আজকের দিনে, যে সেলফ ডিফেন্স, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে সেলফ ডিফেন্স। এই 5টা কারণ তার বাচ্চাকে সে ক্যারাটে সংস্থায় ভর্তি হওয়া, ক্যারাটে শেখানোর জন্য। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আজকে ক্যারাটে নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো তোমার চিন্তা ভাবনার মধ্যে মানুষ কোন জায়গায় সব থেকে বেশি সেফ? তুমি যদি মনে করো যে আমি কোন জায়গায় সেফ, বা আমার ছেলে মেয়ে কোন জায়গায় সুরক্ষিত, কোন জায়গায় বাড়িতে, ঠিক, কিন্তু তবুও ভুল জায়গাটা। তার কারণটা হচ্ছে যে বাড়িতে বাবা মা গার্জেন যেই থাকুক না কেন, একটা দরজা বন্ধ হয়ে গেলেই তো বাইরের পরিবেশের সাথে টোটালি আমরা আলাদা হয়ে যাই। একদম ঠিক। তো সেখানে আজকের দিনে যেটা ঘটছে সেটা হচ্ছে কেউ ইলেকট্রিক বিলের জন্য বাড়িতে আসছে, গ্যাস দিতে বাড়িতে আসছে, বা কোনো প্রোডাক্ট বিক্রির জন্য বাড়িতে আসছে, আমাদেরকে দরজা খুলতে হচ্ছে। আর এখন চুরি ছিনতাই করতেও বাড়িতে আসতে হচ্ছে। কদিন আগে আমাদের থানা থেকে একটা বড় গ্যাংকে ধরেছে যারা চুরি ছিনতাই করতো। একদম। হ্যাঁ, তো আমি সেই জায়গাতেই আসছি যে আজকে যদি এরকম 1জন বা 2জন আমার বাড়ির মধ্যে ঢুকে যায়, তো আমার বাচ্চার মাথাতে যদি কোনো একটা আগ্নেয় অস্ত্র ধরে, তো সেখানে কি আমাদের কিছু করার ক্ষমতা থাকবে? না, স্বাভাবিক না। যদি আমার কাছে সেরকম কিছু শক্তি না থাকে, চেঁচামেচিও করতে পারবো না, পুরোপুরি নিজেকে তখন মনে হবে যে আমি আনসেফ বাড়ির মধ্যে। ঠিক ঠিক। তো সেই জন্য এটা যদি রাস্তায় ঘটতো তবুও 5টা লোক দেখতো, কেউ হয়তো সাহায্যের জন্য আগিয়ে আসতে পারতো। তো বাড়ি এই জন্য আনসেফ, মানে বলতে গেলে আমরা কোথাও অসুরক্ষিত। একদম, এক কথায় বলতে গেলে আমরা কোথাও সুরক্ষিত নয়। তো আমাদের সুরক্ষিত তখনই হবে যখন আমরা নিজেরা নিজেকে সুরক্ষিত করতে পারবো। আচ্ছা, একদমই ঠিক। তো নিজেকে আমি যখন নিজেকে একটা অস্ত্র তৈরি করতে পারবো, সেলফ ক্যারাটের মাধ্যমে, সেলফ ডিফেন্সের মাধ্যমে আমি যেটা তৈরি করছি, আমি নিজেকে একটা অস্ত্র তৈরি করছি। মানে তোমার এই কথা শোনার একটা জিনিস মনে পড়লো। অনেক দিন আগে একটা দাদার সাথে কথা ছিল, আমাকে বলে জানিস তো, ভগবানদের রাক্ষসরা ভয় পেত কেন, বা রাক্ষসদের সাধারণ মানুষ ভয় পেত কেন? তো দাদা বলে, দেখ, যাদের ভয় পায় প্রত্যেক একটা করে আলাদা পাওয়ার আছে, না আলাদা অস্ত্র আছে প্রত্যেকটা। ভগবান বলো, অসুরের বলো, ইভেন আমাদের এখনকার সময় যারা বদমাশ আছে, শয়তান আছে, তাদের হাতেও অস্ত্র থাকে, যার কোনো আমরা ভয় পাই। একদম। তো সেই জায়গা থেকে নিজেকে অস্ত্র যদি করা যেতে পারে, তা কিন্তু বাকিরা তোদের দেখে ভয় পাবে। এই কথাটা আমাকে দীর্ঘদিন আগে একটা দাদার সাথে ডিসকাস করতে বললো যে অস্ত্র থাকা খুব দরকার। একদম একদম। সেটা তুমি নিজের হাতে করো, মানে তোমার ভাষায় ক্যারাটেতে খালি হাতে নিজেকে অস্ত্র তৈরি করো, আর নিজের পকেটে কিছু রাখো বা পিঠে কিছু, যেটাই যেখানে রাখো, অস্ত্র থাকাটা। আমি যদি নিজেকে তৈরি করতে পারি, তো আমি যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতি থেকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। শুধু আমি নিজে বেরিয়ে আসতে পারবো না, আমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, তো আমি সেখানে তাকে গিয়ে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ দাদা আমাদের এই কনভারসেশনের জন্য। তোমার মাধ্যমে আশা করি আমাদের যারা দেখছে তারা অনেকেই অনেক কিছু জানতে পারলো ক্যারাটে সম্পর্কে। কিছু ভুল ধারণা থেকে আজকে হয়তো অনেকেই বুঝতে পারলো যে ক্যারাটে এখন অনেক উন্নত, এবং ক্যারাটে সম্পর্কে মানুষের একটা কিছুটা হলেও ধারণা চেঞ্জ হবে আশা করি আগামী দিনে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। ধন্যবাদ।